পশ্চিমবঙ্গের বিজেপিটা হচ্ছে কিছু সিপিএম থেকে যাওয়া লোক, কিছু তৃণমূল থেকে যাওয়া লোক আর কিছু বিজেপির পুরনো লোক। এই তিনটে দল মিলে হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি। বাস্তবিক প্রেক্ষাপটে সিরিয়ালের একই পরিবারের মধ্যে মিলমিশ দেখা যায় না। বাংলার রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু ভোট এক জায়গায় এসে পড়বে, এই সম্ভাবনা কি দেখা যেতে পারে? 2026 নির্বাচন তো এখন অনেকটা দেরি আছে। তার আগে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক চালচিত্র, সেই জায়গায় বিজেপি তাদেরকে ভাসিয়ে রাখতে পারলো। যে কথাটা বারবার বলছেন যে বামপন্থীদের ভোটের মধ্যে হিন্দু ভোটের অংশ অনেকটা বেশি, সেই অংশটি বিজেপি পেতে চাইছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শুভেন্দু অধিকারীর যে মন্তব্য নিয়ে রাজনীতি রীতিমতো শোরগোল, তার রাজনৈতিক প্রভাব কতটা পড়বে সে নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। আর আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। শুভেন্দু অধিকারী যা কথা বললেন, চমকে গেছেন? না, চমকে যাওয়ার কিছু নেই। রাজনীতির তো বিভিন্ন অংশ আছে, যেমন ফরাসি দেশে যে নির্বাচন চলছে সেখানেও একটা দক্ষিণপন্থী অংশ আছে। তারা নির্বাচনের প্রথম ফেজে খুব ভালো ফল করেছিল, তারপর এমন ভাবে অ্যালাইনমেন্ট গুলো বদলালো, মধ্য এবং বামপন্থীরা এক জায়গায় গেল যে তারা আপাতত তৃতীয় স্থানে গেছে। কিন্তু তার মানেই যে রাষ্ট্রবাদী ব্যবস্থা সেটা তো একেবারে যে রাজনীতি থেকে চলে গেল এমন নয়। এবং এক্ষেত্রে বিজেপির যে মূল রাজনীতির ধারা, সেখানে রাষ্ট্রবাদ এবং তার পরের পদক্ষেপ হচ্ছে হিন্দু রাষ্ট্রবাদ। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু যেটা বলার চেষ্টা করেছেন যে এই যে অন্য সম্প্রদায় বা অন্য একটি ইজম বা অন্য একটি ভাগের মানুষদের যদি সঙ্গে না আনা যায়, তাহলে সেই মানুষগুলোর জন্য বেশি পরিশ্রম করব কেন? একদম রাজনীতির সঠিক একটা ভাবনা। ভাবনাটির মধ্যে পেছনের যে ভাব আছে বা চিন্তা আছে, সেটা ঠিক কি বেঠিক সে আলোচনা তো দীর্ঘ। কিন্তু আপাতত ভোট রাজনীতিতে তিনি যে জায়গাটির দিকে দিক নির্দেশ করলেন, সেটা হচ্ছে সংখ্যালঘুদের যে মঞ্চ আছে, সেই মঞ্চ বিভিন্ন কারণে, ভয়ে বা ভক্তিতে বা কোনো কারণে যদি তারা ডেলিভার না করতে পারে, তাহলে তাদেরকে সুবিধে দিয়ে বা তাদেরকে তোল্লাই দিয়ে খুব বড় কিছু নির্বাচনী লড়াইতে পাওয়া শক্ত। সেই জায়গায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে না, সবকা সাথ সবকা বিকাশ নয়। এবং বোধহয় যে জায়গাটায় অঙ্গুলি নির্দেশ করেছেন সেটা হচ্ছে হিন্দু ভোটের যে অংশটি আছে, সেই অংশটির থেকেই অনেক বেশি করে ভোট যদি বিজেপির দিকে 2026-এ আনা যায়, তাহলে তাদের দলের পক্ষে সুবিধে হতো। তার যে বলার ধরন, তার বিরোধী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কথা বলবেন স্বাভাবিকভাবে, যারা প্রগতিশীল উদারবাদী রাজনীতি করেন তারা এর বিরুদ্ধে কথা বলবেন। আপাতত ফ্রান্সে যেমন উদারবাদী মধ্যপন্থী বামপন্থীরা মিলে জিতেছে, আগামী দিনে 2026-এ শুভেন্দু বাবুর মত মানুষের কাছে না পৌঁছলে বিজেপির বিরাট ভোট কমায় যে স্পেসটা তৈরি হচ্ছে, সেই স্পেসটা বামপন্থীরা কিছুটা পেতে পারে। না পেলে তৃণমূলের দিকে আরো বেশি ভোট যাবে। সুতরাং বক্তব্য হচ্ছে তিনি একটি ধারা থেকে তার বক্তব্য রেখেছেন, এমন নয় যে নিজার রিয়াকশনের নিরিখে উনি বলেছেন। এটা অবশ্যই একটা রাজনৈতিক ভাবনার ফসল এবং তাই নিয়ে তর্ক বিতর্ক হবে। তর্ক বিতর্ক ভীষণ জরুরি। যে জায়গাটা আরেকবার মনে করিয়ে দিতে চাই, এবং যে জায়গাটায় বামপন্থীরা পিছিয়ে থাকছেন, আজকে ধরুন বামপন্থীদেরও তো একটা পোস্টমর্টেম হয়েছে ভোটের খারাপ ফলাফল নিয়ে। সেখানে কি হয়েছে? শান্তিপূর্ণভাবে মিটিং হয়েছে, তারা রাজনৈতিক আলোচনা করেছেন, তারা হয়তো কিছু কথা লিখেছেন, কিন্তু তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থাপিত হয়নি যেটা মিডিয়া দেখাবে। আজকে তৃণমূলের প্রতিদিনকার দৈনন্দিন রাজনৈতিক ভাবনা দেখুন, দুজন কাউন্সিলর নিজের মধ্যে মারামারি করছে, সেটা মিডিয়ায় আসবেই তো। মিডিয়ায় তো মানুষ এগুলো দেখতে চায়, তাদের মুখগুলো অনেক বেশি দেখা যাচ্ছে। বিজেপির দেখুন, আজকে একটা কথা শুভেন্দু অধিকারী বললেন, তার বিরুদ্ধে বহুদিন পরে ভারতী ঘোষ এসে কিছু বক্তব্য রাখলেন। একটা দ্বান্দ্বিক পরিস্থিতি দলের মধ্যে সৃষ্টি হলো, বাইরে কয়েকজন স্লোগান দিচ্ছিল, তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হলো। এতে সংবাদ মাধ্যম যে রসদটা পেল, সমাজ মাধ্যম যে রসদটা পেল, এই রসদটা তো বামপন্থীরা দিচ্ছেন না। আজকে সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিমের বেশ মুখোমুখি একটা দ্বন্দ্ব হবে। আজকে শতরূপ আর দীপশিতার মধ্যে একটা বড় ঝগড়া হবে। আজকে কলতান এবং আরেকটি কোনো বড় নেত্রী বা কারুর মীনাক্ষীর সঙ্গে একটা বিরাট কথা কাটাকাটি হবে। রাস্তায় দুদলের লোকরা যাবে, আলিমুদ্দিন স্ট্রিটের সামনে দুটো কালীপটকা ফাটানো হবে, দুটো ঢিল ছোড়া হবে কাঁচের জানলায়, কাঁচগুলো ভাঙবে, সেই কাঁচ আবার সারানো হবে। এর মাধ্যমে সংবাদ মাধ্যমের যে রসদ, সেই জায়গাটা বামপন্থীরা দিতে পারছেন না। ফলে পোস্টমর্টেমের যে মিটিং, সেই মিটিং কিন্তু বিজেপি দুর্দান্ত ভাবে করেছে। তারা মিডিয়ার অ্যাটেনশন পেয়েছে
এরপর আগামী দিনে 2026-এর তো এখনো অনেকটা সময় আছে। 2026-এর কথা মাথায় রেখে কাইন্ড অফ মাস্টার স্ট্রোক বা শুভেন্দু কি ডেলিবারেটলি এটা ভেবেচিন্তে কথা বলেছে না আবেগতাড়িত হয়ে বলেছে বলে মনে হয়? দেখুন, রাজনীতির তো দুটো অংশ থাকে, একটা হচ্ছে কৌশলগত, একটা হচ্ছে আবেগ। একজন যে কোনো বড় নেতা নেত্রী, সে নরেন্দ্র মোদী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হোক, সুজন চক্রবর্তী হোক, এরা যখন একে অপরের সঙ্গে কথা বলছেন, কমিউনিকেট করছেন, সেই সময় মূল যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তাদের একটা অংশ থাকে আবেগ। আবেগ ছাড়া তো বক্তব্য রাখা যায় না, মানুষকে মোটিভেট করবেন কি করে। আর অন্য জায়গায় হচ্ছে কৌশল। এই কৌশল এবং আবেগ এই দুই মিলেমিশে গিয়েই একটা রাজনৈতিক নেতার যে পাবলিক ডোমেইনের বক্তব্য সেটা তৈরি হয়। সেই জায়গায় শুভেন্দু বাবু তাঁর দলের হিন্দু রাষ্ট্রবাদের কথা পরিষ্কার করে বলেছেন, তাই নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তৃণমূল দুটো উল্টো কথা বলেছে, তাই নিয়ে গোটা মিডিয়া মোটের ওপর একটা বড় সময় মিডিয়াতে যাচ্ছে, আলোচিত হচ্ছে বিজেপি রাজনৈতিক দল হিসেবে। ফলে 2026 নির্বাচন তো এখন অনেকটা দেরি আছে। তার আগে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক চালচিত্র, সেই জায়গায় বিজেপি তাদেরকে ভাসিয়ে রাখতে পারলো। ফলে শুভেন্দু বাবুর বক্তব্য একেবারে বেদম ভুল হয়ে গেল, এটা বলে তিনি সর্বনাশ করে দিলেন, ঐতিহাসিক ভুল বিজেপির পক্ষে, এর ফলে বিজেপি কালকেই পুরো মুছে গেল, এমনটা নয়। তবে যেটা বোঝা যাচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে সংগঠনে কমতি সত্ত্বেও লোকসভা নির্বাচনে বিজেপির দিকে মানুষের যে বিপুল ঢল, উদাহরণ দমদমে সুজন চক্রবর্তী ব্যাপক প্রচার করলেন, শিলভদ্র বাবুর চেয়ে অনেক ক্ষেত্রেই প্রচারে অনেক এগিয়ে ছিলেন, এবং বিজেপি এখানে ভোটে কোনো রিগিং করেনি, সকলেই জানেন। তৃণমূল কংগ্রেসও গিয়ে বিজেপির হয়ে ভোট দিয়ে দিয়েছে, এমন হতেই পারে না যেভাবে ভোট হয়েছে, যেটুকু পর্যবেক্ষণ করা গেছে। তাহলে কি হলো, এত প্রচারের, সিপিএম এর প্রচারের পরেও, এত কম প্রচার সত্ত্বেও শিলভদ্রবাবু প্রচুর বেশি ভোট পেলেন। এবং যে কথাটা বিজেপি বারবার বলছে, সুজন বাবুর ভোটটুকুর একটা বড় অংশ যদি শিলভদ্রবাবুর দিকে যেত, এও তো অসম্ভব নয়। যে কথাটা বারবার বলছেন যে বামপন্থীদের ভোটের মধ্যে হিন্দু ভোটের অংশ অনেকটা বেশি, সেই অংশটি বিজেপি পেতে চাইছে। মানে এটা কৌশলগত চালও বলা চলে, কৌশলগত চাল। এবার এখানে একটা কিন্তু কাউন্টার আর্গুমেন্ট বলতেই হবে, সেটা হচ্ছে রাজনীতিতে তো দুটো দিকই সবসময় থাকে। কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে মালদা মুর্শিদাবাদে কিন্তু মূলত সংখ্যালঘু অধ্যুষিত, সেইখানে কিন্তু বাম কংগ্রেস জোট দ্বিতীয় স্থানে এসছে। অর্থাৎ শুধুমাত্র পোলারাইজেশন, বাংলায় যেটাকে ধ্রুবীকরণ বলতে পারেন, সেইটা করেই যে সব ভোট তৃণমূল আর বিজেপি পেয়ে যাবে, এটা যেমন একদিকের আর্গুমেন্ট, অন্যদিকের আর্গুমেন্ট কিন্তু তার যে কাউন্টার আর্গুমেন্ট, তার যে প্রতিযুক্তি, সেটা কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা, যেখানে এত নিম্নবিত্ত, এত সংখ্যালঘু মানুষ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই বাম কংগ্রেস ভোট পাচ্ছে। এবং এই বিধানসভা উপনির্বাচন 4টি হলো, বিজেপির ভোট দুর্দান্ত ভাবে কমেছে, বামপন্থীদের ভোট ওই যেটুকু ছিল ওইটুকুই আছে, সামান্য কোথাও বেড়েছে। কিন্তু দেখুন, তার মধ্যেও তৃতীয় স্থানে রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো ভোট পেয়েছেন। অর্থাৎ যেখানে কংগ্রেস বা সিপিএম তাদের রাজনৈতিক জোর প্রতিষ্ঠা করতে পারবে, সেখানে আজকে যদি বিজেপির ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি হয়, তো একেবারে ভূগোলের নিয়ম যে হাওয়াটা সেই জায়গায় আসবে, নিম্নচাপ যেভাবে তৈরি হয়, সেইটা বামপন্থীরাও এর থেকে একটা তাদের ভাবনা নিতে পারেন যে তারা কিভাবে এগোবে। না, আপনার কি মনে হয় এই ড্যামেজ কন্ট্রোলের যে সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য যে ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় নামলেন, এই সংখ্যালঘু ভোট ব্যাংকের যেটা আপনি বললেন, এই পিছনের এই কারিকুলাম বা এই ক্যালকুলেশনটাই? না, দুটো দিক আছে। এক হচ্ছে সংখ্যালঘু ভোট বিজেপিতে তো খুব বেশি সত্যিই যায়নি, এটা একেবারে পরিষ্কার। 5% যায়নি। এটা কষা খুব শক্ত অঙ্কটা, আমি জানি না কার যারা কষেন তারা কিভাবে বুদ্ধিভিত্তিক হিসেব করেন, একটা নিশ্চয়ই নিয়ম থাকবে, কিন্তু সাধারণভাবে যায়নি। এইবার কিন্তু তা বলে বিজেপি তো গোটা দেশের একটা দল, তারা দায়িত্বে আছে, তাদের মধ্যে সব লোক কিন্তু দায়িত্ব জ্ঞানহীন, এটা হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের যে রাষ্ট্রবাদের মধ্যে সব মানুষকে নিয়ে চলার যে কথা, সবকা সাথ সবকা বিকাশ, কথাটা তো খারাপ কিছু নয়। ফলে সেই কথাটাও যে তাদের দলের একটা অংশ, এটা শুভেন্দুবাবু বলার পর যদি তারা না বলতেন, তাহলে কিছু মানুষ হয়তো বিরক্ত হতেন, এবং সেক্ষেত্রে হিন্দু যে মানুষগুলি একটু মধ্যপন্থী, বিজেপিকে পছন্দ করেন, তারা খুব চটে যেতে পারতেন। সেই চটে যাওয়ার জায়গাটায় আবার তারা একটুখানি মলম লাগিয়ে দিলেন, যেখানে তারাও ভাববেন যে না, একটা তো সবারই কথা, সবারই উন্নতির কথা ভাবছে বিজেপি দল হিসেবে। ফলে সব মিলিয়ে আমার মনে হয় একেবারে পশ্চিমবঙ্গের রাজনীতির এই মুহূর্তে যে মান, রাজনীতির মান কিরকম, উঁচু নিচু কি হবে, এসব বলে তো লাভ নেই। আমরা তো সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল দেখি, ঋত্বিক ঘটকের সিনেমা বাদ দিয়ে। ফলে আপাতত পশ্চিমবঙ্গের যে টিভি সিরিয়াল ভিত্তিক রাজনীতি, এই জায়গাটা মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষ পছন্দ করছেন, আমরাও দেখছি। সব দিক দিয়ে বিজেপির এই যে মিটিং, এই যে পোস্টমর্টেম, এই যে ময়না তদন্ত, তার যে মিটিং, সেখানে সায়েন্স সিটিতে বোধহয় হয়েছে, সেখানে এসি ঘর হবে কি হবে না তাই নিয়েও তর্ক উঠেছে। সব মিলিয়ে আমার মনে হয় এটি সফল রাজনৈতিক একটি কর্মসূচি হিসেবে সফল।
এবার আপনি রাজনৈতিক গভীরতার দিক দিয়ে ভাবলে তখন আবার আলোচনা করতে হবে। না, বাস্তবিক প্রেক্ষাপটে সিরিয়ালের কোন সদস্যের মধ্যেই মানে একই পরিবারের মধ্যে মিলমিশ দেখা যায় না। বাংলার রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু ভোট এক জায়গায় এসে পড়বে, এই সম্ভাবনা কি মানে দেখা যেতে পারে, মানে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত? এইরকম ভাবে আজকে বলবেন না, যেমন ওই যে ফরাসি যে দক্ষিণপন্থী দল, তারা খুব ভালো কথা বলেছেন আমরা কিন্তু হারিনি, আমাদের জয়টা পিছিয়ে গেছে। আজকে ওখানে যখন 2027-এর নির্বাচনটা হবে, রাষ্ট্রপতি নির্বাচন, সেই সময় কিন্তু দক্ষিণপন্থীরা যে একেবারে হেরে যাবেন এরকম বলা যাচ্ছে না আজকের থেকে। ফলে আপনি দক্ষিণ পন্থা ভালোবাসবেন কি দক্ষিণ পন্থা পছন্দ করবেন না, এইসব দ্বন্দ্ব তো থাকবেই, কিন্তু দক্ষিণপন্থী রাজনীতিকে, হিন্দু রাষ্ট্রবাদী রাজনীতিকে হঠাৎ গতকালের একটা গোলমালের জন্য পশ্চিমবঙ্গে সে নিশ্চিহ্ন হয়ে গেল, এটাও বলার এক্ষুনি কোনো কারণ নেই। তো বিজেপির একটা উত্থানের জায়গা আছে, তাদের মোটামুটি 40% কাছাকাছি, 38-39 এইসব জায়গায় ভোট থাকছে। লোকসভা নির্বাচনের নিরিখে দুর্দান্ত ফল করেছেন বহু জায়গায়, তুলনামূলকভাবে খারাপ হয়েছে 2019-এর চেয়ে, কিন্তু আবার অনেক প্যারামিটারে তো তারা দেখাচ্ছে মিউনিসিপ্যালিটি গুলো ভালো ফল করেছে। তারপর এই 4টি উপনির্বাচনের আগে তারা সময় দেননি, সবাই দেখেছে, তারাও দেননি, বামপন্থীরাও সময় দেননি। তৃণমূল তার মধ্যে মানুষের সঙ্গে তাদের যে থাকাটা, তৃণমূলের কিন্তু একটা মানুষের সঙ্গে থাকা আছে, সেটাকে আপনারা মানে এই যে মারপিট দেখছেন, দুটো কাউন্সিলর মারামারি করছে, ক্লাবে বন্ধ করে কাউকে পিটিয়ে দিচ্ছে, এটা কিন্তু একমাত্র নয়, তার সঙ্গে আরো অনেকভাবে তারা মানুষের সঙ্গে যুক্ত। ফলে তৃণমূল তাদের মতন করে একদিকে নৈরাজ্য, একদিকে দুর্নীতি, তার সঙ্গে মানুষের কাছে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দেয়া, সব মিলিয়ে মিশিয়ে যে একটা শরবত তৈরি করেছে, সেই শরবতটা বাংলার মানুষ দুর্দান্ত খাচ্ছেন। আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে এসছেন, তখন আপনাকে কেউ একটুখানি হয়তো গ্লুকন ডি, একটুখানি কোল্ড ড্রিঙ্কস, একটু মিশিয়ে একটা ঠান্ডা কিছু দিল, সেটা খেয়ে আপনি তো একটা সামগ্রিক সেই মুহূর্তে বেশ ভাল লাগবে আপনার। এই মুহূর্তে তৃণমূলের এই মারপিট, এই হইচই, এসব খুব ভালো লাগছে মানুষের, মানুষ এগুলো দেখছেন, মজা পাচ্ছেন, গিয়ে তৃণমূলকেই ভোট দিচ্ছেন। সেই জায়গায় হয়তো ওই রাজনীতিটার একটা ধারা আনতে চাইলেন শুভেন্দু অধিকারী, যে চলো আমরা বিজেপির মধ্যে একটু অন্তর্দ্বন্দ্ব করি, কালকে সিপিএম যদি এটা পছন্দ করে, আমি যেটা বলছিলাম আর কি, জায়গায় জায়গায় সিপিএম স্ট্রিট কর্নারে একজন আরেকজনের সঙ্গে ধস্তাধস্তি করছে, টিভি ক্যামেরা দৌড়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ যদি সেই রাজনীতিটা পছন্দ করেন, তাতেও ভোট আসবে, দেখতে হবে যে কোনটায় ভোট আসে। উনি কালকে বলেছেন যে আমি সংগঠনের লোক নই, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে 2024-এ নিটেন পক্ষে ওনাকে দেখে ভোট হয়েছে, বিভিন্ন জায়গায় প্রার্থী চয়ন কিছু ক্ষেত্রে বলা হয়েছে ওনার চয়েস, উনি সংগঠনের লোক নয় বলাটা মানে আপনি কিভাবে এটাকে দায় মুক্ত হয়ে যাওয়ার একটা চেষ্টা বলা যায়? দেখুন, এটা দুভাবে দেখা যায়। একটা বলে দিলেন কিছু একটা, আর যদি খুব গভীরভাবে ভাবতে চান, বিজেপির যে সংগঠন, সেই সংগঠন তো সত্যি, আজ যদি শ্রমিক বাবুর কথা বলেন, যে ধরনের মানুষ অনেক দিন ধরে বিজেপি রাজনীতিতে আছেন, সংগঠন দেখছেন, দিলীপ ঘোষের কথাটাও আরএসএস থেকে এসছেন, সেইভাবে শুভেন্দু বাবু তো এসছেন সম্ভবত 2020-তে, 2021 লোকসভা নির্বাচনের আগে, বোধহয় ডিসেম্বর মাস 2020, এই সময়, তারিখটা ভুল হতে পারে, একটু দেখে নেবেন। সেই জায়গায় এসে বিজেপির সংগঠনের সঙ্গে তার সেভাবে আত্মীকরণ হয়নি, তাদের যে কর্মকর্তা আছেন বা তাদের সঙ্গে হয়তো সেই গোটা জায়গাটায় তিনি দখল পাননি। উল্টো দিকে শুভেন্দুবাবু যেটা ইতিবাচক বক্তব্য রাখতে পারেন, সেটা হচ্ছে তিনি তো যে অঞ্চলে তাঁর প্রভাব আছে, সেই অঞ্চলে 2টি আসন জিতিয়ে এনেছেন, এবং বিশেষ করে অভিজিৎ বাবুর যে কেন্দ্র, সেখানে 7টি বিধানসভাতেই বিজেপি তৃণমূলের চেয়ে বেশি ভোট পেয়েছে। সুতরাং সংগঠনের যে জায়গাটা, সেটা উনি সম্ভবত যেটা বোঝাতে চেয়েছেন, যে বিজেপির যে কেন্দ্র রাজ্য সম্পর্কের মাধ্যমে একটা তো সত্যিকারের বিজেপি আছে। পশ্চিমবঙ্গের বিজেপিটা কি? পশ্চিমবঙ্গের বিজেপিটা হচ্ছে কিছু সিপিএম থেকে যাওয়া লোক, কিছু তৃণমূল থেকে যাওয়া লোক, আর কিছু বিজেপির পুরনো লোক। এই 3টে দল মিলে হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি এই মুহূর্তে। যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল কি? পশ্চিমবঙ্গের তৃণমূল হচ্ছে কিছু কংগ্রেস থেকে যাওয়া লোক, কিছু বিজেপির থেকে যাওয়া লোক, কিছু সিপিএম থেকে যাওয়া লোক, মিলে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল। এটা কিন্তু একটা কনসর্টিয়াম গোছের, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে যেমন কেন্দ্রের বিজেপি, সেটা একটা রাজনৈতিক দল, একটা ধারার মধ্যে দিয়ে, ভাবধারা, একটা রাজনৈতিক ভাবনা চিন্তা, দক্ষিণপন্থী ভাবনা, হিন্দু রাষ্ট্রবাদী ভাবনা, সেইগুলোর মধ্যে দিয়ে উঠে আসা একটা রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের পুরনো বিজেপি সেটা, কিন্তু পশ্চিমবঙ্গের আজকের বিজেপি একটা কনসর্টিয়াম। যেমন স্বাধীনতার আগে কংগ্রেস একটা কনসর্টিয়াম ছিল, পশ্চিমবঙ্গের আজকের তৃণমূল একটা কনসর্টিয়াম। সেখানে কিন্তু শুধু কর্মসূচির ব্যাপার আছে, সেখানে কিন্তু খুব বেশি যে গভীর রাজনৈতিক ভাবনা, মধ্যপন্থা কিভাবে সারা পৃথিবীতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরম নেই। সেই কনসর্টিয়াম বনাম কনসর্টিয়ামে লড়াই হচ্ছে। কনসর্টিয়াম কোনটা নয়? সিপিএম কনসর্টিয়াম নয় এখন। কেন? সিপিএম এই মুহূর্তে তৃণমূল থেকে 4টি লোক, বিজেপি থেকে 4টি লোক, কংগ্রেস থেকে 4টি লোক নিচ্ছে না। সিপিএম একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। ফলে পশ্চিমবঙ্গের যে কনসর্টিয়াম চলছে, পশ্চিমবঙ্গের বিজেপি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল, এই জায়গাটায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু বিজেপির সংগঠনের যে লোক নন, কিন্তু বিজেপির কনসর্টিয়ামের যে একজন খুব গুরুত্বপূর্ণ লোক, এটা বুঝিয়ে দিয়েছেন।
নিলেন পক্ষে 2026-এ এই মন্তব্য ভোট বাড়ায় কি বাড়ায় না বিজেপির, তা তো সময় বলবে। তবে আপাতত এই হিন্দু উগ্রবাদী বা উগ্র হিন্দুত্ববাদী কমেন্ট নিঃসন্দেহে রাজনৈতিক মহলে ঝড় তুলেছে, যা বঙ্গ বিজেপিকে আরো একবার সংবাদের শিরোনামে জায়গা দিয়েছে। সেটাই বা কম কিসের। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এটা নিয়ে। ধন্যবাদ। নমস্কার।